দেখুন, এই উপমহাদেশে একটা ট্রেন্ড হচ্ছে যে ভোটে জেতার পর আপনি কোন দেশে প্রথম সফরে যাচ্ছেন তা দিয়ে আপনার রাজনৈতিক ভবিষ্যৎকে নিরূপণ করা হয় বা মাপা হয়। কথা বলবো সত্য এবং ন্যায়ের পক্ষে। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে দিল্লির অভিনন্দন। এত তাড়াহুড়া কেন? কেন কাকে আগে চিনে নিল, ঢাকা না দিল্লি? প্রশ্ন রেখে গেলাম। ক্ষমতার কেন্দ্রে এখন তারেক রহমান, আর ভারতের শুভেচ্ছা বার্তা যেন বলছে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু প্রশ্ন থামে না। 17 মাসের টানাপোড়েন কি এক বার্তা শেষ, নাকি এটা কৌশলে নতুন অধ্যায়? সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছিল, তা কি এখনই শেষ? নাকি বাংলাদেশ ভারসাম্যের রাজনীতি করবে, নাকি আবারও এক পাশে ঝুলে থাকবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিততেই কি শুরু হবে পুরনো শক্তির পুনর্বিন্যাস? অপরদিকে গুঞ্জন দেখা দিচ্ছে আওয়ামী লীগকে নিয়ে নতুন সমীকরণ। তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর নাকি দিল্লিতে হবে, আর এর মাধ্যমে সবকিছু আগের মতোই চলবে। তাদের যুক্তি একই কূটনীতিক ধারার অংশ। ভারত ভালো করেই জানতো জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে জমতো। এই ভয় দেখানো রাজনীতি কতটা বাস্তব আর কতটা চাপ সৃষ্টি করবে কৌশলে, প্রশ্ন রেখে গেলাম। বাংলাদেশ এখন দাবার ভোট নয়, এটা নিজের ভবিষ্যৎ লেখার মুহূর্ত, যদি তারেক রহমান ভুল না করে। প্রশ্ন একটাই, ঢাকা কি নিজের চাল নিজে নিজে দিবে, নাকি বড় শক্তির ইশারায় বটি নাড়াবে? তারেক রহমানকে ঘিরে তথা বিএনপিকে ঘিরে ভারতের কত আশা ভরসা? বিস্তারিত বিশ্লেষণ ভিডিওর বাকি অংশে। আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপাতত ভারতের জন্য স্বস্তি, পাকিস্তান ব্যাকফুটে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যাওয়ার মানে হচ্ছে বাংলাদেশে পাকিস্তান যে নৈরাজ্য বা যে মৌলবাদের উত্থান ঘটাতে চাইছিল তা কিছুটা ব্যাকফুটে চলে গেল। প্রচুর প্রচার, অসম্ভব অর্থব্যয় এবং গোটা বিশ্ব জুড়ে প্রচারের পরও জামাত শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পেল না। জামাত আরো 150 আসনে পুনর্নির্বাচন চাইতে পারে বলে শোনা যাচ্ছে। না পেলে জামাত সংসদও বয়কট করতে পারে। কিন্তু এটা পরিষ্কার, জামাত এবং তাদের দোসর এনসিপি, অর্থাৎ যা মূলত ছাত্র সমন্বয়কদের নিয়ে তৈরি হয়েছিল, তাদের পেছনে মানুষের সমর্থন নেই। দেখুন, বাংলাদেশের এই ভোটের টেকঅ্যাওয়ে কি? প্রথম টেকঅ্যাওয়ে অবশ্যই যারা ভারত বিরোধী কথা বলছিলেন, যারা গত কয়েক মাস বাজার সরগরম করে রেখেছিলেন, সেই মহিলা নেত্রী তাসমিন জারা হোক, সার্জিস আলম হোক বা জামাতের 3 প্রধান নেতা, প্রায় সবাই হেরে গিয়েছেন। এনসিপির হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলাম জিতেছেন বটে, কিন্তু হাসনাত আবদুল্লাহকে জেতাতে গিয়ে বিরোধী প্রার্থীকে মোটামুটি নির্বাচন থেকে সরিয়ে দিতে হয়েছিল। অন্যদিকে যদি দেখেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন, যেমন ফজলুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, যিনি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলার জন্য যার বাড়িতে বিক্ষোভ দেখিয়েছিল এনসিপির কর্মী সমর্থকরা, যাকে ডিম ছোড়া হয়েছিল, সেই বর্ষিয়ান নেতা ফজলুর রহমান, 80 পেরোনো ফজলুর রহমান কিশোরগঞ্জ থেকে জিতে গেছে। আরেকজন ভারত বন্ধু বা বঙ্গবন্ধুর কথা বলা বা মুক্তিযুদ্ধের কথা বলা কিন্তু বিএনপির নেতা আওয়াল মিন্টু, তিনিও ফেনী থেকে জিতেছেন। ফলে তারেক রহমান তার চারপাশে যাদের পাবেন তারা সবাই যে খুব ভারত বিরোধী এরকমটা নয়। তারেক রহমান নিজেও এখনো অবধি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছেন। দেখুন, এই উপমহাদেশে একটা ট্রেন্ড হচ্ছে যে ভোটে জেতার পর আপনি কোন দেশে প্রথম সফরে যাচ্ছেন তা দিয়ে আপনার রাজনৈতিক ভবিষ্যৎকে নিরূপণ করা হয় বা মাপা হয়। মুইজু যেমন যিনি চীনের অনুগত ছিলেন, চীনের বন্ধু ছিলেন, তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে ভারতে আসেননি, তিনি গিয়েছিলেন টার্কি।
তারেক রহমান গত ৪৫ বছরে বাংলাদেশে প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী, তিনি কি দিল্লিতে আসবেন? এর মধ্যেই অবশ্য নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছে পাকিস্তানও, আমেরিকাও শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছে। কিন্তু দুটো জিনিস পরিষ্কার, যে আমেরিকা শেষ পর্যন্ত জামাতের পাশে থাকে। দেখুন, জামাত এখন অভিযোগ করছে যে বাংলাদেশের নির্বাচনে কারচুপি হয়েছে, ঠিক যেমনই বিএনপিও বলছে যে বাংলাদেশের নির্বাচনে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে জেতানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হচ্ছিল। অর্থাৎ বিএনপিও ইউনূস এবং তার অনুগত নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে। আইটিআর উদাহরণ ঢাকা ৮ আসন, যেখানে এনসিপির সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী পাটোয়ারিকে হারিয়েছেন বিএনপির স্ট্রংম্যান মির্জা আব্বাস। কিন্তু সেই লড়াই চলেছে মধ্যরাত অব্দি। শেষ পর্যন্ত মাত্র ৫,০০০ ভোটে মির্জা আব্বাস জিতেছেন। দেখুন, এই নির্বাচন যেমন এটা প্রমাণ করলো যে এখনো বাংলাদেশে রবীন্দ্রনাথের গান গাওয়ার বা মুক্ত চিন্তার কথা বলার জায়গা আছে, সেই জন্য বিএনপি ক্ষমতায় আসছে, তেমনি জামাতকে ব্যাকফুটে ঠেললো। আরো একটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে আওয়ামী লীগের পেছনে কতটা সমর্থন রয়েছে। যদি আমি ঢাকা ৮ আসনই দেখি, যেখানে ২,৭৫,০০০ মানুষ মোট ভোটার, সেখানে কিন্তু মোট ভোট পড়েছে অর্ধেকেরও কম। মাত্র ২০% ভোট পেয়ে মির্জা আব্বাস জিতছে। গোটা দেশেই ৬০% ওপরে ভোট পড়েনি। অর্থাৎ যে ৪০% মানুষ ভোট বয়কট করেছেন, তারা যদি আওয়ামী লীগের সমর্থক বলে আমরা ধরে নিই, তাহলে কিন্তু সেটা বোঝাবে যে দেশ ছাড়ার পরেও শেখ হাসিনার পিছনে এখনো মানুষের জনসমর্থন রয়েছে। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের জন্য বয়কটের ডাক দিয়েছিলেন, সেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়েছিল। একইভাবে ফ্যাক্টর হয়েছে জামাতের মহিলাদের বিরুদ্ধে কথা বলা। জামাতের আমির যতই পরে বলুন যে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল, কিন্তু তার এক্স অ্যাকাউন্ট থেকে যেভাবে কর্মজীবী মহিলাদের সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়েছিল, তা বাংলাদেশের মহিলাদের একজোট করেছিল জামাতের বিপক্ষে ভোট দিতে। আপাতত অ্যাডভান্টেজ ভারত, ব্যাকফুটে পাকিস্তান, আর তারেক জিয়া হতে চলেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী।